যেটা আমি এর আগেও বলেছিলাম যে আমি ইন্ডিভিজুয়াল নাজমুল হোসেন শান্তর থেকে দলটা বড়, সো দলের কথা চিন্তা করে আবার এই জায়গায় ফেরত এসেছি। সো আমি চেষ্টা করব যে আমার যে দায়িত্বটা আছে আমি ঠিকমতো যেন পালন করতে পারি। না, এটাই তো টেস্ট ক্রিকেটের সৌন্দর্য। আমার মনে হয় যে ছোট দল বড় দল বলে আসলে কিছু নাই। ওরা খুবই ভালো ক্রিকেট খেলেছে, এটা মানতেই হবে। এরকম একটা ডে 5 মতো উইকেটে এসে যেভাবে ওরা চ্যালেঞ্জটা আমাদের দিয়েছে, অবশ্যই ওদেরকে এই ক্রেডিটটা দিতে হবে। বাট পাশাপাশি আমি বলবো যে আমাদের বোলাররা যেভাবে বল করেছে ওই ধৈর্যটা নিয়ে, এটাও আসলে ক্রেডিট দেওয়ার মতো। স্পেশালি তাইজুল, মিরাজ, মুরাদ, খালেদ এবং এবাদত সবাই যেভাবে দায়িত্ব নিয়ে বোলিং করেছে, এটা আসলে ক্রেডিট দেওয়ার মতো। পরিষ্কার তো এর আগে করলাম, ক্যাপ্টেন্সি পেলাম। ভাইস ক্যাপ্টেন এর বিষয়টা ক্রিকেট বোর্ড এগেন ডিসিশন নিয়েছে। কথা হয়েছিল টুকটাক, বাট যেটা আমি এর আগেও বলেছিলাম যে আমি ইন্ডিভিজুয়াল নাজমুল হোসেন শান্তর থেকে দলটা বড়, সো দলের কথা চিন্তা করে আবার এই জায়গায় ফেরত এসেছি। সো আমি চেষ্টা করব যে আমার যে দায়িত্বটা আছে আমি ঠিকমতো যেন পালন করতে পারি। খুবই ডিফিকাল্ট এটা, বাট প্রফেশনাল ক্রিকেটার হিসেবে আসলে কিছু করার নাই। যেটা আমরা সবসময় করে থাকি, বা আমি অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে যে জিনিসটা করতে চাই, কমিউনিকেশনটা যেন সবার সাথে সবার থাকে। ইন্ডিভিজুয়াল যে প্র্যাকটিস সেশনগুলো আমাদের হয় ওইগুলো যেন পারপাসফুলি আমরা করতে পারি। যদি এর ভেতরে কোনো 4 ডে ম্যাচ খেলার সুযোগ পায় বিফোর পাকিস্তান সিরিজ, এটা হলে তো আরও খুবই ভালো হবে। আমি জানি না আসলে ওই সুযোগটা হবে কি না সামনে যদি বিপিএল হয় সেক্ষেত্রে। বাট আমার মনে হয় যে প্র্যাকটিস সেশনগুলো থাকবে ইন্ডিভিজুয়ালি, ওই প্র্যাকটিস সেশনগুলো যেন পারপাসফুলি আমরা করি। আমাদের কি চ্যালেঞ্জেস থাকবে এবং প্রত্যেকটা প্লেয়ার এক একটা প্লেয়ারের সাথে যেন কমিউনিকেশনটা ঠিক মতো রাখে, কার কোন জায়গায় ল্যাকিংস আছে, কার কোন জায়গায় ইমপ্রুভমেন্টের প্রয়োজন আছে, এই বিষয়গুলো নিয়ে যদি আমরা প্লেয়াররা ডিসকাস করতে থাকি তাহলে মনে হয় যে একটু তুলনামূলকভাবে চ্যালেঞ্জটা কম থাকবে। প্রথমত মিরপুরের উইকেট যেরকম দেখা যায় ওর থেকে অনেক বেটার বিহেভ করছে। আপনি যদি স্পেশালি বাউন্সটা দেখেন, একদমই ট্রু বাউন্স ছিল, এবং ইভেন আজকেও প্রত্যেকটা উইকেট নিতেই কষ্ট হয়েছে। শেখার তো শেষ নেই। আমার মনে হয় যেভাবে কার্টিস ক্যাম্পার ব্যাটিং করেছে, এতগুলো বল ফেস করেছে, এই জিনিসগুলো আসলে বোঝা যায় যে আসলে কতটুকু ডেডিকেটেড, কতটুকু কমিটমেন্ট নিয়ে ব্যাটিং করেছে তারা। আমরাও করেছি, আমরা অতীতেও করেছি। এই সিরিজেও বেশ কিছু ইনিংস ছিল যেখানে আমরা ওই চ্যালেঞ্জটা ভালোভাবে অ্যাকসেপ্ট করেছি। সো এরকম সিচুয়েশন যদি আমাদেরও আসে, ওই ইন্টেনশনটা দেখানো যে আমরা আসলে দলের জন্য ওইভাবে ব্যাটিং করাটা, এই জিনিসগুলো আমি আশা করব অতীতে করেছে, এটা যেন ভবিষ্যতে আমরা করতে পারি। শান্ত, অভিনন্দন। ইউজুয়ালি দেখা যায় যে টেস্টে কম্পারেটিভলি উইকার অপোনেন্টের এগেইনস্ট একটু বেটার দলগুলো যখনই সুযোগ পায় প্রচুর বড় বড় স্কোর করে। ইন্ডিভিজুয়ালি কেউ 70, 60, 80-তে আউট হয় না, 120, 50, 100 করে। বাট আমরা এই টেস্টে 3 ইনিংসে 12টা 50+ মধ্যে 4টাকে কনভার্ট করতে পারলাম 100। আপনি বিং এ ক্যাপ্টেন, আপনার মনে হয় না যদি এগুলো থেকে আমরা একাধিক ডাবল সেঞ্চুরি এবং আরও কয়েকটা সেঞ্চুরি বিট করতে পারতাম, এটা হতো মোর স্যাটিসফ্যাক্টরি। এটা একটা পার্ট। আর এটা যে হচ্ছে না, বাট এটা একটু কম হয়, সেটার কারণ আমার কাছে মনে হয় যে এই সিরিজ শুরু হওয়ার আগে আমরা যখন প্ল্যান করি, টিম মিটিং করি, তখন এই বিষয়টা নিয়ে আমরা কথা বলেছি যে আসলে আমরা কতগুলো 100 করতে পারি অ্যাজ এ টিম হিসেবে। ইন্ডিভিজুয়ালি তো করবোই, বা টিম হিসেবে আমাদের প্রত্যেকটা সিরিজে বা প্রত্যেকটা ইনিংসে কতগুলো 100 হচ্ছে, এবং 100টা শুধু 100তেই যেন থেমে না যায়। আপনি যেটা বললেন যে 150, 160, 70, 200 এরকম যেন হয়। সো পজিটিভ দিক হলো 4টে 100 হয়েছে। নেগেটিভ দিক আমি বলবো যে 100গুলো আরও বড় হতে পারতো। এখান থেকে যদি 2টা ডাবল 100 হইতো তাহলে এটা আরও ভালো হতো। 50গুলো যদি 100 হতো তাহলে আরও ভালো হতো। আমাদের সুযোগ ছিল, আমরা করতে পারিনি, সবাই চেষ্টা করেছে। বাট এই জায়গাটাতে হলে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে এটা আরও ভালো লাগতো। কারণ আপনি যেটা বললেন যে এই ধরনের টিমের এগেনস্টে যদি এই রানগুলো থাকে একটা ব্যাটসম্যানের পেছনে, তাহলে ভবিষ্যতে এটা আসলে ওই ব্যাটসম্যানকে আরও কনফিডেন্স দিবে। সো পজিটিভ নেগেটিভ দুটাই ছিল। বাট আমি অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে যেই মিটিংটা করেছিলাম, যে 100-র কথাটা বলেছিলাম, এই জায়গার দিক থেকে স্যাটিসফ্যাকশনের জায়গা আছে। বাট আমি আশা করব ভবিষ্যতে এই রানগুলো যেন 100, 150, 200 এরকম হয়। এখান থেকে বের হওয়ার উপায় যেটা আপনি বললেন, ডোমেস্টিকে যখন আমরা ফার্স্ট ক্লাস ক্রিকেটে যখন খেলি, এই জায়গায় কিভাবে আমরা বড় বড় রান করি, এবং যখনই অপরচুনিটি আসবে খেলার,
তখনই যেন সবাই ম্যাচ খেলে, ওই 4 ডে ম্যাচ খেলে। বিং এ ক্যাপ্টেন হিসেবে আমি এই জিনিসটা চাই যে আমার প্রত্যেকটা প্লেয়ার যে ফার্স্ট ক্লাসে যে ম্যাচ খেলতেছে এবং চেষ্টা করতেছে যে ওখানে কত বড় বড় রান করতে পারে। ক্যাপ্টেন, এই প্রসঙ্গে বলতে চাচ্ছিলাম যে অনেক সময় ন্যাশনাল প্লেয়াররা তাদের বিশ্রামও দরকার হয়। তো যখন আপনার এত লম্বা সময় টেস্ট ম্যাচ নেই, T20 আছে, তখন কি আপনি চাইবেন যে যাদেরই সামনে সুযোগ পাবো, যদি জাতীয় লিগের ম্যাচগুলো আছে বা বিসিএল যদি সামনে হয়, তারা ম্যাচগুলো খেলবেন আপনি সহ। প্লাস হলো যে আপনি নিজেদের ফোকাসের কথা বললেন যারা টেস্ট প্লেয়ার, এই শুধু টেস্ট প্লেয়ার যারা আছে তাদের থেকে বোর্ডের আপনি বোর্ডের কাছে কি চাওয়া থাকবে বা বোর্ড কিভাবে আপনাদের কেয়ার দিতে পারে বলে মনে করেন? না, অবভিয়াসলি আপনি যদি দেখেন মমিনুল ভাই, সাদমান বা মুশি ভাই, যখনই ওনারা সুযোগ পায় কম বেশি কিন্তু ম্যাচ খেলেন, এবং আমি আশা করব যে আশেপাশে যারা আরও ইয়াং ক্রিকেটার আছে তারাও যেন ম্যাচ খেলার সুযোগ পেলে ম্যাচটা যেন গিয়ে খেলে। হ্যাঁ, এটাও আমাদের খেয়াল রাখতে হয়, স্পেশালি পেস বোলারদের ক্ষেত্রে ওয়ার্কলোড অনেক কিছু থাকে যেগুলো ফিজিও ট্রেনাররা ম্যানেজ করে। বাট অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমি সবসময় আশা করি যে সবাই গিয়ে যেন ম্যাচ খেলে, এবং ম্যাচ খেললে ওই হ্যাবিটটা তৈরি হয় আসলে লম্বা সময় ব্যাটিং করা বা লম্বা সময় বল করা। সো আমি আশা করবো যে সবাই ম্যাচগুলো খেলবেন। ক্রিকেট বোর্ডের কাছ থেকে আশা এতটুকুই থাকবে, প্র্যাকটিস ফ্যাসিলিটিসগুলো যেন পারপাসফুলি আমরা পাই, চ্যালেঞ্জ যেরকম থাকবে ওই অনুযায়ী যেন পাই। আশা তো থাকবে যেন এত লম্বা গ্যাপের মধ্যে কোনো একটা বাইরের কোনো একটা দলের সাথে একটা সিরিজ খেলা, 4 ডে ম্যাচ, বা একটা দেশের মধ্যে একটা টুর্নামেন্ট খেলা, যেটা আমরা বিসিএল এর আগে খেলেছি, এই ধরনের কোনো টুর্নামেন্ট খেলা, এই ধরনের যদি আমরা ম্যাচ খেলার সুযোগ পাই ফার্স্ট ক্লাস ক্রিকেটের পরেও, তাহলে সবাই খেলার মধ্যে থাকলে একটু সহজ হয়। সো এটাই আমি আশা করব। ক্যাপ্টেন, আপনি টেস্ট ক্যাপ্টেন্সিটা ছেড়েছিলেন, আবার করছেন, এটাকে কি আপনি কন্টিনিউশন হিসেবে দেখছেন, এটা আপনার সেকেন্ড ইনিংস হিসেবে দেখছেন? আপনি বলেছেন বটে যে এটা দেশের জন্য করছে, আসলে এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন, যে কেন ছেড়েছিলেন বা কেন এটা নিতে আসলে টেস্ট ক্যাপ্টেন্সিটা কন্টিনিউ করতে আপনি রাজি হলেন? টেস্ট তখনও ছিল, এখনো আছে, এটা একটা পার্ট। আরেকটা হচ্ছে গিয়ে ইমিডিয়েট পাস্ট ক্যাপ্টেনকে আপনার ঠিক ভাইস ক্যাপ্টেন্সি নিতে তো একটা দেখি না, তো ওয়াইডে আসলে ওইটা আপনার কিভাবে আসলে আপনার ভাবনা দেখেন? ভাইস ক্যাপ্টেনটা কিভাবে নিলাম? বোর্ড দিল, নিয়ে নিলাম। না, এমন না। জিনিসটা হচ্ছে আমি যেটা বললাম, যা রিজনটা একই রকমই ছিল, যে একটা সময় যখন ক্যাপ্টেন্সিটা আমার কাছ থেকে ক্রিকেট বোর্ড নিল, তারপরে আমি যখন আবার নিজে থেকে টেস্ট ক্যাপ্টেন্সি ছাড়লাম, ওই সময় আমার কাছে আমার চিন্তা ভাবনা একরকম ছিল। যত দিন গেছে, যখন টিমের কথা চিন্তা করা হয়েছে, দেশের জায়গাতেই আছে, স্টিল টিমও টিমের জায়গাতেই আছে, বাট আমার কাছে মনে হয়েছে যে আমি যদি কন্টিনিউ করি, আমি আমার টিমকে আরও বেটার কিছু দিতে পারবো। সো ওই বিশ্বাস থেকে, এবং ক্রিকেট বোর্ড যেভাবে আমার সাথে কমিউনিকেট করেছে, যেভাবে এক্সপ্লেনেশন দিয়েছে আমাকে, ওইটাতে আমি কনফিডেন্স ছিলাম, এবং আমি আশা করি যে বোর্ড ওই সাপোর্টটুকু পুরোপুরিভাবে আমাকে ভবিষ্যতে দিবে। এই সিরিজে আমি খুব ভালোভাবে পেয়েছি। আমি আশা করছি যে সামনে ওই যে জিনিসগুলো আমার প্রয়োজনীয়ভাবে আমি পাবো। সো ওই সবগুলো বিষয় চিন্তা করে আসলে ক্যাপ্টেন্সিটা নেওয়া, এবং ভাইস ক্যাপ্টেন ইস্যুটা ওইভাবেই আসলে নেওয়া হয়েছে। অনেক বেশি ইন্সপায়ারিং আমার মনে হয়। তাইজুল ভাই যেভাবে এত বছর ধরে খেলে আসছে, স্পেশালি তার ওয়ার্ক এথিক নিয়ে কোনো কোশ্চেন মার্ক নাই। অফ দ্য ফিল্ড, অন দ্য ফিল্ড সবসময় হার্ডওয়ার্ক করে যাচ্ছেন। মজার বিষয় হলো সাইলেন্টলি কাজ করে যায়, খুব বেশি অনেকে হাইলাইট করতে চায় না বা করে না, বা করার সুযোগ হয় না। আমি যেটা এর আগের একটা প্রেস কনফারেন্সে বলেছিলাম যে টেস্ট ক্রিকেটটা আগে কিভাবে আগাবে, আমরা সবাই মিলে যদি একসাথে এই ক্রিকেটটাকে নিয়ে কথা বলি, একটু প্লেয়ারদেরকে একটু হাইলাইট করি যারা ভালো করছে, এই জিনিসগুলো নিয়ে যখন কথাবার্তা হবে, তখন এই টেস্ট ক্রিকেটটা উপরের দিকে যাবে। বাট প্রথমত তো আমাদের আগে পারফর্ম করতে হবে। সো ইন্ডিভিজুয়ালি যদি তাইজুল ভাইয়ের কথা বলি, মুশফিক ভাইয়ের কথা বলি, তারা তো অনেক বড় বড় অনেক কিছু অ্যাচিভ করতেছেন, ভবিষ্যতে হয়তো আরও করবেন। সো এই জিনিসগুলো নিয়ে যত বেশি কথাবার্তা হবে, এইগুলো মানুষের মধ্যে ছড়াবে, এবং মানুষ এগুলো নিয়ে তখন চিন্তা করা শুরু করবে এবং ভাবতে শুরু করবে যে আসলে টেস্ট ক্রিকেটের গুরুত্বটা কতটুকু। সো আমি আশা করবো যে আমাদের পারফর্ম করার পাশাপাশি আপনারাও এই বিষয়গুলো নিয়ে একটু মানুষের সামনে তুলে ধরবেন যে আসলে এটার গুরুত্ব কতটুকু। মিরপুরের উইকেটের তো একটা বদনাম আছে, যে বদনামটা বিভিন্ন গ্লোবাল টুর্নামেন্টে বাতিল করলে, বিশেষ করে আপনারাও করেন এবং এক্সপেক্ট করেন যে ভালো উইকেটে খেলার ব্যবস্থা।
এই উইকেটটা যদি বলেন যে তাদের এটা তো কনভেনশনাল মিরপুরের উইকেট ছিল না আসলে, মানে আপনারা কি এই ধরনের উইকেটই চান কিনা, যে মানে একটু চেঞ্জ করার জন্য, নিজেদের বেটারমেন্টের জন্য, ব্যাটিংয়ের জন্য? না, অবশ্যই সবসময় তো ভালো উইকেট চাই, বাট আমার কাছে মনে হয় যে অপোনেন্টের স্ট্রেংথ অনুযায়ী যখন হোমে খেলা হবে ওইভাবে উইকেটটা বানানো হোক, এটাও চাই। উইকেট প্র্যাকটিসে যেই উইকেটগুলো আমরা পাই সবসময় আশা করি যে ওই উইকেট গেলেও সবসময় যেন ভালো হয়, স্পেশালি যখন আমরা বাইরে খেলতে চাই, যে ধরনের চ্যালেঞ্জ থাকে ওই টাইপের উইকেট যদি এখানে পাওয়া যায় তাহলে ব্যাটসম্যানদের এবং বোলারদের স্কিলটা ইমপ্রুভ তাড়াতাড়ি হয়। আদারওয়াইজ ডিফিকাল্ট হয়ে যায় যখন বাইরের চ্যালেঞ্জগুলো আসে ওইগুলোর সাথে ম্যাচ করা। সো ম্যাচের কথা বলবো যে ম্যাচে অপোনেন্টের স্ট্রেংথ অনুযায়ী আসলে উইকেটটা বানানো হয় এবং ওই অ্যাডভান্টেজটা নেওয়া উচিত আমি পার্সোনালি মনে করি। বাট আমি এটা বলবো যে বাংলাদেশের যতগুলো উইকেট আছে বা প্র্যাকটিস ফ্যাসিলিটিস আছে সবগুলো উইকেট যদি ভালো হয়, ব্যাটিং ফ্রেন্ডলি বা বোলারদের স্পোর্টিং উইকেট হয়, তাহলে আমার মনে হয় যে আমাদের স্কিলের অনেক ইমপ্রুভ হবে। সো অ্যাজ এ ক্রিকেটার আমি ওই জিনিসটাই আশা করি যে আমরা যে জায়গাগুলোতে প্র্যাকটিস করি ওই উইকেটগুলো অনেক স্পোর্টিং হবে। শান্ত ভাই, উইকেট নিয়ে বলছিলাম আসলে মিরপুরে প্রায় 2.5 বছর পর টেস্ট ক্রিকেট 5 দিনে গড়িয়েছি, সেটা কতটুকু ভালো লাগছে? ভালো লাগছে, অবশ্যই ভালো লাগছে। আশা করিনি, অনেস্টলি আমরাও আশা করিনি, বাট 5 দিন গিয়েছে। কষ্ট করে এই ইনিংসে 10টা উইকেট নেওয়া লাগছে, এটাই আসলে টেস্ট ক্রিকেটের সৌন্দর্য এবং আমরা সবাই প্রত্যেকটা প্লেয়ার খুব এনজয় করেছি এই টেস্ট ম্যাচটা। ক্যাপ্টেন রয়েছে, তারা আগে আপনার ব্যাটিং দল থেকে ক্যাপ্টেন অ্যাওয়ার্ড পেয়েছে এবং হচ্ছে গত 1 বছর 71 রান করেছেন, অনেক চেষ্টা গেছেন, আপনার রান করেছেন, যদিও ওডিআইতে কয়েকটা ইনিংস ভালো যায়নি। মানে এই সময়টা যেন উপভোগ করছেন, প্রসেসটা কি, মানে ব্যাটিংয়ে এই ডেভেলপমেন্টটা কিভাবে আসলো, আর হচ্ছে ওই প্রেশারগুলো কি আপনার মানে ব্যাটিং এর ইম্প্যাক্ট কি একটু ফেলে না, কারণ এই বিষয় নিয়ে ফেলে? না, আমার কাছে মনে হয় ভাই দেখেন, আমি অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে আমার রান করা এটাই কিন্তু একটা কাজ, এটা আমার টিমের জন্য রান করতেই হবে। বাড়তি প্রেশার আসলে কি, প্রেশার তো চোখে দেখা যায় না। আমার মনে হয় যে আমার কাজটা কি ওইটাতে যদি ফোকাস করি, আমার আসলে দল আমার কাছ থেকে অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে কি কাজ কি চাচ্ছে ওই জিনিসটাতে যদি এক্স্যাক্টলি আমরা ফোকাস করি তাহলে আমার মনে হয় যে বাড়তি যে প্রেশারগুলো এগুলো আসবে না। ওই একটা বল নিয়ে যদি আমি চিন্তা করি যে আমার আসলে এই মুহূর্তে কি করা উচিত, ওইটা যদি করতে পারি তাহলে আমার মনে হয় যে বাড়তি যে প্রেশার, আমি ক্যাপ্টেন না, আমি রান আগের ইনিংসে করেছি কি করি না, এগুলো আসলে ম্যাটার করে না। সো আমি পার্সোনালি চিন্তা করি যে আসলে ওই মোমেন্টে ওই একটা বল আমি কিভাবে ভালোভাবে হ্যান্ডেল করতে পারি এবং রান করতে পারি, ওটাই মেন ফোকাস থাকে। বাট যেটা নিয়ে অনেক কথা হচ্ছে, হয়তো আমি ক্যাপ্টেন হিসেবে অনেক রান করছি, বাট স্টিল আমার কাছে মনে হয় যে এটা এনাফ না। আমার অ্যাবিলিটি অনুযায়ী আমি মনে করি যে এর থেকেও আমি বড় ইনিংস খেলার মতো অ্যাবিলিটি আমি রাখি। সো আমি চেষ্টা করছি যে এই জায়গাগুলো ইমপ্রুভ করে আরও কীভাবে আমি অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে কন্ট্রিবিউট করতে পারি। ক্যাপ্টেন, আপনি এই বছরে 60 গড়ের এভারেজে প্রায় 60-এর কাছাকাছি গড়ের প্রথম বাংলাদেশ হিসাবে খুব সম্ভব তুলনা করি এক টেস্ট ক্যালেন্ডার ইয়ারে 500-র উপরে রান করেছেন, সেটি কিভাবে আসলে মূল্যায়ন করেন আপনার কাছে? এবং আবার তো নেক্সট বছর আমাদের খেলা আছে, সেটি আপনি মানে আপনার নেক্সটে কি কোনো টার্গেট আছে কিনা যে 500টাকে 1000-এর কাছাকাছি নেওয়া? যেহেতু মাত্র 6টা ম্যাচই খেলেছেন, পরের বছরে ম্যাচ কিছু বেশি আছে, সব মিলিয়ে যদি ক্যাপ্টেন হিসাবে ব্যাট করাটা বেশি চ্যালেঞ্জিং কিনা? সবাই বলছে ক্যাপ্টেন হিসাবে রান বেশি করেন, বাট ক্যাপ্টেন হিসাবে ব্যাট করাটা একটু চ্যালেঞ্জিং। ক্যাপ্টেন বিষয়টা আমি সাইডে রেখে দিই। যদি আমি অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে কথা বলি, ক্যাপ্টেন বিষয়টা সাইডে থাক। আপনি যেটা বললেন, অবশ্যই বছর শেষ হয়েছে, ভালোভাবে শেষ হয়েছে, অবশ্যই এটা ভালো লাগার বিষয় অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে করতে পেরেছি টিমের জন্য কন্ট্রিবিউট। বাট আমি যেটা একটু আগেও বললাম যে এইখানে এটা আসলে এনাফ না। আমরা যদি আসলে ভালো দল হইতে চাই, ভালো টিমের এগেনস্টে ম্যাচ জিততে চাই, তাহলে এই রানগুলোকে কনসিস্টেন্টলি আমরা কত বেশি করতে পারতেছি বা আমি কনসিস্টেন্টলি আরও কত বেশি দলকে কন্ট্রিবিউট করতে পারতেছি, এটা ইম্পর্টেন্ট। সো লক্ষ্য এটাই থাকবে যে নেক্সট ইয়ার যেই 12টা টেস্ট আছে যদি সবগুলো খেলার সুযোগ হয়, কিভাবে আমি আরও ইমপ্রুভ করে আরও ভালোভাবে দলকে কন্ট্রিবিউট করতে পারছি। সো ক্যাপ্টেন না, 60 এভারেজ, এগুলো আসলে এখন সব পাস্ট হয়ে গেছে। এভারেজ 60 এটা চলে গেছে। নেক্সট ম্যাচে আমি কি করতে পারি এটা ইম্পর্টেন্ট, এবং আমি চেষ্টা করব যে নেক্সট ইয়ার যে 12টা টেস্ট আছে এখানে আরও ভালোভাবে কন্ট্রিবিউট করার। নতুন একটা কালচার ক্রিয়েট হলো, 100 টেস্ট খেলার কালচার। আপনি সে সময় স্পিচ দিচ্ছিলেন রশিদ ভাই, আপনার মিরাজ ভাই আছেন, নুরুল ভাই আছেন, আপনাদের কি মানে আপনারা মিরাজ ভাইয়ের পিছনে বোর্ডে ইনভেস্টমেন্ট অনেক বেশি,
আপনার তখন কি যখন স্পিচ দিচ্ছিলেন তখন আপনার মাথায় কি চলছিল যে আপনিও 100 টেস্ট খেলতে চান, বা আপনাদের মধ্যে কোনো কথা হয়েছে কিনা যে আমি হতে চাই 100 টেস্ট খেলার মধ্যে একটু জানতে চাচ্ছি। না, এটা খুবই ভালো হয়েছে। আমরা অনেস্টলি কখনো এই বিষয়টা নিয়ে আলাপই করি নাই বা ভাবিও নাই যে আমরা 100 টেস্ট খেলতে পারি, বাট যে মোমেন্টে মুশফিক ভাই এটা অ্যাচিভ করে ফেলছে তারপর থেকে কিন্তু দেখা যাচ্ছে সবাই আমরা এই বিষয়টা নিয়ে কথা বলছি যে আমিও খেলতে চাই। কেউ হয়তো 10 টেস্ট খেলতেছে, ও বলতেছে যে আমিও 100 টেস্ট খেলতে চাই। সো এটা একটা পজিটিভ দিক। আমাদের মধ্যে তো সবসময় কথা হয়, বাট আমার মনে হয় 38-39টা টেস্ট হয়েছে, মিরাজের মনে হয় 50টা প্লাস, অনেক দূর যাওয়া বাকি। এত লম্বা চিন্তা না করে একটা একটা টেস্ট যদি আমরা খেলতে পারি, পারফর্ম করতে পারি, যদি কপালে থাকে, রিজিকে থাকে, ইনশাল্লাহ একদিন অ্যাচিভ করতে পারবো। ক্যাপ্টেন, আপনি কথা বলছিলেন, আপনি নিজেও এবার একটা ম্যাচ খেলেছেন এবং বেশ ভালোভাবে জড়িত ছিলেন আর কি রাজশাহী টিমটার সঙ্গে। আপনি নিজে অ্যাজ এ টেস্ট ক্যাপ্টেন যখন বাংলাদেশের সবচেয়ে বড় ফার্স্ট ক্লাস টুর্নামেন্টটা দেখেন, সেটা আপনার চোখে আসলে কেমন? আপনি যে জায়গায় দেখতে চান সেই জায়গায় হিসেবে আপনি 10-এ এটার মার্কিং করতে গেলে এটা কত দিকে? মার্কিং না করি, মার্কিংয়ের দিকে না যাই, বাট আগের থেকে ভালো হচ্ছে, বাট দেয়ার আর লট অফ এরিয়াজ উই ক্যান স্টিল ইমপ্রুভ। স্পেশালি যদি আপনি উইকেটের কথা বলেন বা প্লেয়ারদের পারফরমেন্সের কথা বলেন, ইন্ডিভিজুয়াল বড় রানের কথা বলেন, এই জায়গাগুলো যদি আমরা রেগুলার বেসিস ইমপ্রুভ করতে পারি তাহলে দেখতে ভালো লাগবে। এবং অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমার জন্য তখন চ্যালেঞ্জটা আরও বেশি থাকবে যে ফার্স্ট ক্লাস প্লেয়াররা আসলে ন্যাশনাল টিমে ঢোকার জন্য পুশ করছে। সো ওই চ্যালেঞ্জটা স্টিল কম আছে আমার কাছে মনে হয়, বাট সবার ইন্টেনশন ভালো। আমি দেখি যে যারা ফোর্থ ডে খেলছেন বা স্পেশালি বেশ কিছু সিনিয়র ক্রিকেটার খেলছেন, নাইম ভাই এখনও খেলছেন, মার্শাল আইব ভাই এখনও খেলছেন, ওনারা সানজামুল ভাই এখনও খেলছেন, এবং আপনি যদি দেখেন লাস্ট ইনিংসেও মার্শাল ভাই 100 করেছে, নাইম ভাইয়ের কিছুদিন আগে সম্ভবত 11,000 রান হয়েছে। সো ডেডিকেশন লেভেল কিন্তু অনেক ওপরে। সো যারা ইয়াং ক্রিকেটার ওখানে আছে তাদেরকে দেখেও অনেক কিছু শেখার আছে। সো আমি আশা করব যে তারা ওই সিনিয়র প্লেয়ারদের কাছ থেকে ওই জিনিসগুলো শিখবেন, এবং সিনিয়র প্লেয়ারদেরকে আমি রিকোয়েস্ট করব যে ওই জুনিয়র প্লেয়ারদেরকে বা যারা ইয়াং ক্রিকেটার আসতেছে তাদেরকে ওই হেল্পটুকু করা, তাহলে আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটটাও ইমপ্রুভ হবে, এবং ওইখান থেকে যে ক্রিকেটারগুলো ইন্টারন্যাশনাল টেস্ট ম্যাচ খেলতে আসবে তাদের ওই চ্যালেঞ্জটা ফেস করতে তুলনামূলকভাবে একটু সহজ হবে। প্রথম টেস্টটা কিভাবে আপনারা উপভোগ করছেন, ড্রেসিং থেকে শুরু করে মাঠে শুটিং কিংবা অন্যান্যটা কেমন ছিল? আরেকটা হচ্ছে যে মিরাজের একটু অফ ফর্ম যাচ্ছে, এটা একটু চিন্তার কারণ কি নাই, আবার টাইটেল ভালো করছে সেটা মুশি ভাইয়ের সেলিব্রেশন তো ভেতরে বাইরে একই রকম, সবার সামনে এখন ওপেন। আমরা এনজয় করেছি, পুরা ম্যাচটা খুবই এনজয় করেছে। মুশি ভাই অনেক এনজয় করেছে, ভালো সময় গেছে, অনেকে মজা করছিল ভাই। আমি শুনছিলাম ড্রেসিং রুমে একটা পেস বোলার বলছিল যে আমিও 100 টেস্ট খেলতে চাই। তো নর্মালি একটা পেস বোলারের পক্ষে 100 টেস্ট খেলা আমাদের মতো দেশে এটা আসলে মুখ দিয়ে বলাটা অনেক সাহসের ব্যাপার। তো বলছিল, তো এরকমও শুনলাম যে 100 টেস্ট খেলার পরে চিন্তা করে 100 উইকেট যেন আমরা নিতে পারি সেই চিন্তা করি অ্যাজ এ পেস বোলার হিসেবে। সো এরকম খুনসুটি তো হয়েছে, বাট ভালো সময় গিয়েছে। আর একটা কি ছিল? না, মিরাজ তো অফ ফর্মে নাই ভাই, মানে এই কোশ্চেনের কোনো যুক্তিকতা আমি তো দেখলাম না। মিরাজ ফর্মে আছে, আমার বেস্ট প্লেয়ার টিমের, সত্যি কথা।